শুভ সকাল প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকে পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রতিনিয়ত বিশ্বজুড়ে বেড়ে যাচ্ছে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কিন্তু প্রতি বছর হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বাড়ছে এবং হার্ট অ্যাটাকের পিছনে আসলে কিছু সুনির্দিষ্ট কারণ থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলিতে হিস্ট্রি থাকে বা অনেকের জীবনযাত্রার বিভিন্ন কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। তো আজকের পর্বে আমরা হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ, প্রতিকার বিষয়ে কথা বলবো, আধুনিক চিকিৎসা বিষয়ে কথা হবে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা এবং স্বনামধন্য একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান কার্ডিওলজি বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যদি আমাদেরকে হার্ট অ্যাটাক বিষয়ে কোনো কিছু জানতে চান, কোনো প্রশ্ন করতে চান বা কথা বলতে চান আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, তাহলে কিন্তু ফোন করতে হবে। যেই নাম্বারটিতে ফোন করবেন সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার, শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, বলছিলাম যে গ্লোবাল বার্ডেন হার্ট অ্যাটাকের এখন ভীষণ হাই এবং বাংলাদেশেও যদি নন কমিউনিকেবল ডিজিজগুলোর কথা চিন্তা করি, যে প্রথম 1 থেকে 5টা ডিজিজের মধ্যে হার্ট অ্যাটাক কিন্তু স্যার অন্যতম, মানে খুব শীর্ষ স্থানটাই দখল করে রেখেছে এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং, তরুণ প্রজন্মও আক্রান্ত হচ্ছে হার্ট অ্যাটাকে। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো শুরুতেই আপনার কাছে জানতে চাইছি যে এই যে গ্লোবাল বার্ডেন এবং একই সাথে বাংলাদেশে হার্ট অ্যাটাকের বার্ডেন, এই বার্ডেনের পিছনে আসলে কারণটা কি? হ্যাঁ, খুব সুন্দর। সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে ইনফেকশাস ডিজিজটাই ছিল কিন্তু একসময় যে মৃত্যুর হারের জন্য রেসপন্সিবল এবং সবচেয়ে বেশি মানুষ মারা যেত ইনফেকশন ডিজিজের জন্য। এবং ইনফেকশন ডিজিজ যখন কন্ট্রোল হয় বিভিন্ন ভ্যাকসিনেশনের মাধ্যমে, অ্যান্টিবায়োটিক এগুলো প্রয়োগের মাধ্যমে, এরপরেই কিন্তু আমাদের সারফেসে চলে আসা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যার ভিতরে হচ্ছে অন্যতম হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার ডিজিজের একটা হচ্ছে অংশ হলো যেমন হার্ট অ্যাটাক বা যেটাকে আমরা মায়োকার্ড ইনফাকশন বলি। এখন মায়োকার্ড ইনফাকশনের বহুবিধ কারণ আছে, যার ভিতরে হচ্ছে আপনার যেটা হলো টেনশন, অস্থিরতা, তারপর হচ্ছে আমাদের যে সামাজিক অস্থিরতা, এগুলো কিন্তু অনেকাংশে দায়ী। তার পাশাপাশি হচ্ছে যেমন ধূমপান, অ্যালকোহল, এছাড়া আমরা যেটা দেখি যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, ফ্যামিলি হিস্ট্রিতে যাদের হার্টের সমস্যা থাকে, এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে আপনার বায়ু দূষণও কিন্তু একটা কারণ। সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনার বর্তমান বিশ্বে প্রতি 3 জনে 1 জন মানুষই কিন্তু যে মৃত্যু হয় তার হার্ট অ্যাটাক হলো দায়ী। এবং দেখা যায় ক্যান্সারের চেয়েও বেশি কিন্তু দেখা যায় হার্ট অ্যাটাকে মানুষ মারা যাচ্ছে। তাহলে এখন এই যে সিচুয়েশনটা আমাদের দেশেও একই। যেমন আমরা একসময় মনে করতাম যে এটা মনে বড় লোকদের রোগ, যারা খুব হাই লেভেলে খাবার খায়, এইরকম মনে করে। কিন্তু এখন আমরা দেখি যে একেবারে দরিদ্র মানুষ থেকে শুরু করে উপরের লেভেলে মানুষ কেউ কিন্তু এই হার্ট অ্যাটাকের সবল থেকে কিন্তু রক্ষা পাচ্ছে না। সবাই কিন্তু এর ভিতরেই কিন্তু চলে আসতেছে। সুতরাং আর সামাজিক প্রেক্ষাপট আমরা যদি বিবেচনা করি এবং আমাদের দেশের আমরা যেটা দেখি, যেখানে অনেকগুলি সমস্যা, কেউ কিন্তু একেবারে সমস্যা ছাড়া না, অ্যাংজাইটি, টেনশন, অস্থিরতার ভিতরেই কিন্তু সবাইকে জীবনযাপন করতে হচ্ছে। তার পাশাপাশি আপনি দেখবেন যে ঠিকমতো ঘুম হচ্ছে না। তারপর হলো যে খাদ্য অভ্যাস, যেটা এই খাদ্য অভ্যাসে দেখবেন যে হেলদি খাবার, যেটা সে হেলদি খাবার বা হার্ট হেলদি খাবার আমরা যেটা বলি, সেই খাবারেও কিন্তু খুব বেশি আমরা পাচ্ছি না। এখানে আপনি দেখবেন ট্রান্সফ্যাটের পরিমাণ অনেক বেশি বর্তমানে যে আমরা খাবারগুলো খাচ্ছি। ট্রান্সফ্যাট মানে হচ্ছে আপনি দেখবেন যে তেলটা আমরা খাচ্ছি, এই তেলটা যেমন পুনর্ব্যবহার করা হয় বিভিন্ন খাবার তৈরি করার ক্ষেত্রে, ফাস্ট ফুড থেকে শুরু করে আমরা যে খাবারগুলো খাচ্ছি সবসময়, এই খাবারে দেখবেন পুনর একটা তেলকে ব্যবহার করা হয়, বারবার তেলটাকে গরম করা হয়, তেলের মধ্যেই দেখা যাচ্ছে যে বারবার ভাজা হয়, যার ফলে হচ্ছে কি ওই তেলটা কনভার্টেড হয়েছে ট্রান্সফ্যাটে হাইড্রোজেনেশনের মাধ্যমে। এই ট্রান্সফ্যাটটাই হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেটা হচ্ছে পরবর্তীতে আমরা ব্লকের জন্য দায়ী। এইভাবে আমরা যদি সব ফ্যাক্টরগুলি খুঁজতে থাকি, দেখা যায় যে বর্তমানে হার্টের রোগ হওয়ার জন্য বা হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার জন্য একটা উপযুক্ত পরিবেশই কিন্তু তৈরি হয়ে আছে।
আচ্ছা, আমরা তো একসময় মনে করতাম যে হার্টের রোগ হচ্ছে বয়স্কদের রোগ, মানে 40 পার হলে তখন আমরা চিন্তা করতাম যে সেই মানুষটি ঝুঁকির মধ্যে আছেন। কিন্তু এখন কিন্তু আমরা খুব অনেক অহরহ পাচ্ছি যে বয়স 30-এর আশেপাশে, 30-এর কম অথবা 30 মাত্র পার করেছেন এমন ইয়াং অ্যাডাল্ট একটা গ্রুপ হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, আপনি যেমন দেখেন যে আগে যে ইয়েটা ছিল বা এখনো টেক্সট বুকে যে কথাটা বলা হয় যে পুরুষ মানুষের ক্ষেত্রে হলো 45 বছর বা তার বেশি যদি হয়, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 55 বছর বা তার বেশি যদি হয়, সেই ক্ষেত্রেই হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কিন্তু বেশি। কিন্তু তার বাহিরেও এখন আমরা যেটা দেখি, যেমন আমি তো একটা ছেলে দেখলাম, তার সেই স্কুলে পড়া এবং সে প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে আসলো এবং সে একেবারে সোয়েটিং, খুব ঘামিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমি শিশুতে কাজ করার সময় দেখলাম যে তার ইসিজি করার পর তার এক্সটেন্সিভ অ্যান্টিরিয়র এমআই এবং অনেক দেরি হয়ে যায় এবং তাকে স্কুলে যেমন বসে রাখছে, ভাবছে তার বাবা মাকে খবর দিবে, তারপর তাকে নিয়ে আসবে হসপিটালে, এখানে অনেক দেরি হয়ে যায়। হসপিটালে কিন্তু আসার পর কিন্তু সে মৃত্যুবরণ করে, মানে এত কম বয়সে। সুতরাং হার্ট অ্যাটাক থেকে কিন্তু কেউ সুরক্ষিত হতে পারতেছে না বর্তমানে। এর পিছনে অনেকগুলো কারণ জড়িত। যেমন একটা হচ্ছে যে রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, যেমন এটা ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেমিয়া একটা কথা আছে, যাদের ফ্যামিলি লেভেল থেকেই দেখা যায় এই ধরনের প্রবলেম। আবার ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ বা এই ধরনের হার্ট অ্যাটাকের কিন্তু হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে যেমন এদের আর্লি সম্ভাবনা থাকে। আবার যাদের ফ্যামিলিতে ধূমপান করে, ধূমপানটা দেখবেন অ্যাক্টিভ স্মোকিং, প্যাসিভ স্মোকিং আছে। যেমন বাড়িতে যদি বাবা ধূমপান করেন বা সিনিয়ররা ধূমপান করেন, সেখানে কিন্তু জুনিয়র যারা থাকে মেম্বার, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। ধূমপান কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে দেখা যাচ্ছে যে আমরা রক্তের কোলেস্টেরল, ফ্যামিলি হিস্ট্রি, ধূমপান, তারপরেও তো আপনার আসি। যেমন আপনি দেখবেন যে কোনো লেভেলেই কিন্তু মানুষ খুব বেশি স্যাটিসফাইড না, কর্মক্ষেত্র বলেন যেখানেই যে আছেন, মানে সামাজিক প্রেক্ষাপট সব কিছু বিবেচনা করে মানুষ কিন্তু কোনো কিছুতে স্যাটিসফাইড না। এই আনস্যাটিসফ্যাকশন থেকেও কিন্তু মানে প্রতিনিয়ত মানুষ স্ট্রেসের সম্মুখীন হচ্ছে। এই স্ট্রেসগুলো কিন্তু খুব ভালোভাবে হার্ট অ্যাটাকের জন্য দায়ী। তারপর হচ্ছে ঘুম। বর্তমানে দেখবেন ঘুমের জিনিসটা কেমন হলো, যেমন ঘুমানো উচিত ছিল 10টা-11টার ভিতরে এবং আর্লি রাইজ, মানে আপনার 5টার ভিতরে ওঠার কথা ছিল। এবং অনেক গবেষণা থেকে দেখা যাচ্ছে যারা আগে ঘুমাচ্ছে এবং আগে উঠে, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা অনেক কম, ঝুঁকিটা কমে আসে। কিন্তু এখন দেখবেন যে বাংলাদেশের সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট। লেটে ঘুমাচ্ছে আবার উঠতেছে ওখানে কিন্তু লেটে, যার জন্য হচ্ছে কি আপনার এখানে যে শারীরিক যেটা আমাদের বডির যে হোমোস্ট্যাটিক মেকানিজম, সেখানেও কিন্তু ডিস্টারবেন্স হচ্ছে। তাহলে সব কিছু মিলেই, যেমন আর্লি এজে আপনার বর্তমানে আমরা 30 বছর বয়সও আমরা পাচ্ছি, 25 বছর, ইভেন 15 বছর বয়স আমরা অনেক সময় হার্ট অ্যাটাকের পাচ্ছি। এর পাশাপাশি আরও কিছু কারণ থাকে, যেমন রক্ত আপনার জমাট বাঁধার ক্যাপাসিটি বেড়ে যায় কিছু কিছু কারণে, যেমন প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, হাইপার ফসফেটিলিপিডিমিয়া, মানে কিছু কিছু কারণে কারণ আছে, যে কারণগুলোর জন্য দেখা যায় যে রক্তের ঘনত্ব কিন্তু বেড়ে যায়। তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু থাকে। তাহলে ইয়াং বয়সের ক্ষেত্রে এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু আমরা বিবেচনা করি। যেমন হোমোসিস্টিন লেভেল অনেকের বেড়ে যায়, হোমোসিস্টিন বেড়ে গেলেও কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। আচ্ছা স্যার, এই যে আপনি স্যার এতগুলো কারণ বললেন, এর মধ্যে কিছু কারণ থাকে যেগুলোকে আমরা মডিফাই করতে পারি, মানে মডিফায়েবল যে রিস্ক ফ্যাক্টরগুলো, এবং আনমডিফায়েবল কিছু রিস্ক ফ্যাক্টরও আছে, যেমন ফ্যামিলি হিস্ট্রি, সেটাকে তো আসলে মডিফাই করা সম্ভব না। যেমন বয়সকে তো মডিফাই করা যাবে না, বয়সকেও মডিফাই করা সম্ভব না। মেল পুরুষদের বেশি হয় সেটা মডিফাই করা যাবে না, কিন্তু কিছু কিছু জিনিস মডিফায়েবল। তো একজন ব্যক্তি তিনি যদি জানেন যে তার পরিবারের, তার বাবা মা বা তার যে ফার্স্ট লাইন যে রিলেটিভ, তাদের মধ্যে কারো হার্ট ডিজিজ ছিল বা কোলেস্টেরল হাই সেটা ছিল, তো আসলে তার জন্য করণীয় কি হবে? তিনি কিভাবে বুঝতে পারবেন যে সুস্থ আছেন? হ্যাঁ, যেমন এখানে কতগুলো ফ্যাক্টর বলা হচ্ছে যে এই যে জিনিসগুলো হচ্ছে আপনার নন কমিউনিকেবল ডিজিজ, এই ডিজিজগুলোকে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ আমরা বলি। এখানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তার সাথে জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টরটা কিন্তু ইম্পর্টেন্ট। জেনেটিক ফ্যাক্টর যেমন ফ্যামিলি হিস্ট্রি, যদি উচ্চ রক্তচাপ থাকে, ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস থাকে, তার হার্ট অ্যাটাকের প্রবণতা থাকে, হার্টের ডিজিজের সম্ভাবনা থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আর্লি হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আমি দেখি এর পাশাপাশি যদি ধূমপান করেন, তাই না, যেমন তার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার পাশাপাশি ধূমপান করলো, উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে ফ্যাক্টরগুলো যদি থাকে তাহলে আর্লি কিন্তু অ্যাগ্রাভেট করবে। সুতরাং যাদের ফ্যামিলি হিস্ট্রি এই ধরনের প্রবলেম থাকে, তাদের অবশ্যই
এই রোগগুলোর ব্যাপারে স্ক্রিনিং টেস্ট যেগুলো আমরা করি, যেমন একটা ইসিজি করা, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি, এর মাধ্যমে কিন্তু তাকে অবশ্যই মানে মাঝে মাঝে চেক করা উচিত যে তার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা দেখা উচিত। স্ক্রিনিং এর ক্ষেত্রে কি কোনো সুনির্দিষ্ট প্রোটোকল আছে যে এতদিন পর পর তাকে স্ক্রিনিং এর আওতায় আসতে হবে? হ্যাঁ, স্ক্রিনিং এর ক্ষেত্রে যেমন প্রোটোকল হলো যে প্রথমত হচ্ছে যে তার ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে আমরা আর্লি স্ক্রিনিং করার জন্য বলি। যখনই ডাক্তারের শরণাপন্ন হবে আমরা প্রথমে একটা চেক আপ করে নিলাম। তার পরবর্তীতে হচ্ছে কি ওনাকে অবশ্যই এই ধরনের কোনো সিমটম হয় কি না, সিমটমের সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। এর পাশাপাশি ইয়ারলি একবার চেক আপ করা অবশ্যই প্রয়োজন। বছরে একবার হলেও তাকে দেখা উচিত যে তার এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, এই যে হার্টের যে ধমনী সেটাতে যে আথারোস্ক্লেরোটিক প্লাক আপনারা বলে থাকেন, যে অর্থাৎ কোলেস্টেরলটা সেই ধমনীতে জমতে জমতে একটা সময় সেটাকে বন্ধ করে দেয়, সেই পর্যায়ে যেই তো হার্টে আসলে ব্লক তৈরি হয়। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসটা তো আসলে একদিন দুদিনে হওয়ার মতন না, দীর্ঘদিন ধরে তার ধমনীর গায়ে হচ্ছে প্লাক জমছে। তো হার্টের ধমনী আসলে কেমন আছে, সেটা কি আসলে সেখানে কি প্লাক জমার যে প্রসেসটা, সেই প্রসেসটা শুরু হয়েছে কিনা বা চলছে কিনা সেটা বোঝার কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, যেমন আপনার অনেক বেসিক লেভেলের যেমন প্রশ্নটা চলে আসছে যে একটা হার্ট অ্যাটাক যে হয়, যেমন হার্ট অ্যাটাক হলে আমরা যেটা দেখি যে সাধারণত মানুষ প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে আসে, বুকের মাঝখান বরাবর ব্যথা হয়, মনে হচ্ছে যে এখনই মারা যাবে, পাথর চাপা দেওয়ার মতো ব্যথা, খুব ঘামে যাচ্ছে, অনেক সময় প্রেশার কমে যায়, রুগীর সিচুয়েশন এমনই থাকে যে পেশেন্ট মনে হচ্ছে মারা যাবে, এরকম সিচুয়েশন হয়। এরকম একটা সিচুয়েশন নিয়ে একটা রুগী চলে আসেন। দেখা যায় যে এই লক্ষণগুলো হঠাৎ করেই কিন্তু হতে পারে, যেমন আগে কোনো কিছু টের পাচ্ছেন না, হঠাৎ করেই বুকে ব্যথা, অথবা উনি আগে মাঝে মাঝে একটু একটু ব্যথা হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা মনে করতেন, তারপরে এই ধরনের সমস্যা নিয়ে আসছেন। অথবা দেখা যাচ্ছে যে তার ফ্যামিলি হিস্ট্রি আছে বা তার রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তার ভিতরে হঠাৎ করে একটা আনস্টেবল সিচুয়েশন, কোনো একটা অ্যাংজাইটি, টেনশন, অস্থিরতার কারণে হঠাৎ বুকে ব্যথা হলো, বুকে ব্যথার পর তুমি হার্ট অ্যাটাক দেখা গেলো, আমরা টেস্ট করার পর হার্ট অ্যাটাক হচ্ছে। এখন এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি কি কেন, যেটা আপনার প্রশ্নে আসছেন যে কিভাবে এটা শুরুটা, যেমন হার্টের আমরা দেখি দুইটি রক্তনালী থাকে, একটা ডান দিকের রক্তনালী আর একটা হচ্ছে বাম দিকের, মানে রাইট কর্নারি আর্টারি, লেফট কর্নারি আর্টারি। রাইট কর্নারি আর্টারি লেফটের ভিতরে আবার তিনটা পার্ট আছে, লেফট মেন, এলসিএক্স, এলইডি। তাহলে এই রক্তনালীগুলোর কাজ হচ্ছে হার্টের যে মাংসপেশি, হার্ট একটা মাংসপেশি অর্গান, যে তার কাজ হচ্ছে পাম্প করে রক্তটা সারা শরীরের ভিতরে পৌঁছিয়ে দেওয়া, আবার ব্যাক করে নিয়ে আসা, এর মাধ্যমে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কোষে কোষে, যার ফলে আমরা এইভাবে বেঁচে আছি। তাহলে দেখা যাচ্ছে যে রক্তনালীতে যদি রক্তনালীর ভিতরে চর্বি জমে তাহলে দেখা যাবে হার্টের কিন্তু রক্ত চলাচল কিন্তু ঠিকমতো হবে না। হার্টের যদি রক্ত চলাচল ঠিক না থাকে হার্ট পাম্প করতে পারবে না। হার্ট যদি পাম্প করতে না পারে তাহলে ব্লাড পুরো শরীরে যাবে না এবং আমাদের পুরো শরীরের জন্যই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে শরীর। তাহলে দেখা যাচ্ছে যে এখন রক্তনালীর গায়ে কী হচ্ছে হার্টের, যেমন আপনার হার্টের রক্তনালীর গায়ে আপনি বলছেন যে অ্যাথেরোমাটাস প্ল্যাক তৈরি হচ্ছে। এখন প্ল্যাক কীভাবে হয়, কোলেস্টেরল জমে, তারপর হচ্ছে রক্তনালীর গায়ে প্ল্যাক জমে এবং প্ল্যাক হওয়ার পর রক্ত চলাচল কমে যায়, কমে গেলেই কিন্তু বুকে ব্যথা হয়। পুরোপুরি যদি বন্ধ হয়ে যায় তখন আমরা বলি হার্ট অ্যাটাক, আর ইনকমপ্লিট যদি বন্ধ হয়, পুরোপুরি না হয়, সামান্য একটু অপথ খোলা থাকে, তখন ওই হার্ট অ্যাটাককে আমরা বলি নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন, আর টোটালি বন্ধ হইলে আমরা বলি এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন। এখন প্রশ্ন হলো যে এই প্ল্যাকটা আর্লি আগে শনাক্ত করা যায় কিনা বা এটা কীভাবে শুরু। যেমন এটা হচ্ছে 20 বছর বয়স থেকে যাদের জেনেটিক্যালি ডিটারমাইন্ড যে তার হার্ট অ্যাটাক হবে, তার হার্টে ব্লক হবে, তাদের ক্ষেত্রে কিন্তু বয়স যখন 20 ইয়ার্স হয়, সেই বয়স থেকেই আমরা দেখি অ্যারাউন্ড দ্য 20 তার রক্তনালীর গায়ে ইয়েলো স্টিক বা পেটি স্টিক তৈরি হয়, মানে হলুদ বর্ণের একটু চর্বি জমার মতো দেখা যায়, একটা লেয়ারের মতো তৈরি হয়। এবং তারপরে যখন রিস্ক ফ্যাক্টরগুলো, তার খাদ্যাভ্যাস অনিয়ম, উচ্চ রক্তচাপ, এই সমস্ত ফ্যাক্টরগুলি যখন জড়িত হয় তখন আস্তে আস্তে হয় কি প্ল্যাকটা বড় হতে থাকে, আরো অ্যাক্সিলারেট করতে থাকে। অ্যাক্সিলারেট হইতে হইতে যখন দেখা যায় যে লেফট মেইন যেটাকে আমরা বলি, সেখানে যদি 50%-এর বেশি আপনার ব্লক হয়, অথবা মুখে যদি রক্তনালী 50%-এর বেশি হয়, অন্য জায়গায় যদি 70%-এর বেশি হয়, তখনই রোগীর কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। যেমন হাঁটতে গেলে দেখা যাচ্ছে আগে উনি 2-3 মাইল ইজিলি হেঁটে চলে যেতে পারতেন, কিন্তু এখন কিছুদিন হাঁটলেই মনে হচ্ছে যে আর হাঁটা যাচ্ছে না, বুকে ব্যথা হচ্ছে, একটু রেস্ট নেওয়া লাগে। আবার সিঁড়ি বেয়ে উপরে চলে যেতেন, যেমন 8 তলা 9 তলা, এখন দেখা যায় 2 তলা উঠতেই কষ্ট হচ্ছে। তাহলে এই ধরনের একটা লিমিটেশন হয়ে যাচ্ছে তার হাঁটা চলাফেরা কাজে, এবং বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এই ধরনের কমপ্লেনগুলো হচ্ছে। কখন হবে, যখন দেখা যাচ্ছে 70%-এর উপরে ব্লক,
অথবা মুখে যদি 50% বা লেগ পেনে 50% বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সিমটমগুলো নিয়ে রোগী আত্মপ্রকাশ হয়। তো অনেক সময় রোগীরা এগুলোকে খুব বেশি গুরুত্ব দেন না। গুরুত্ব না দেওয়ার কারণে এখন দেখা গেলো হঠাৎ করে উনি কোনো একটা টেনশন, অস্থিরতার ভিতরে পড়ে গেলেন। যেমন দেখা গেলো কারোর সাথে একটু ঝগড়াঝাটি হইলো, অথবা রাত্রে ঠিকমতো ঘুমাচ্ছে না, কাজের লোড অনেক বেশি হলো, তখন হবে কি যে রক্তনালীর ভিতরে যে প্ল্যাগটা থাকে, এই প্ল্যাগের উপরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে এটা ফেটে যায়। মানে স্ট্রেসের জন্য আমাদের শরীরে দুইটা নার্ভের কাজ হয়, একটা হলো সিম্প্যাথেটিক, যেটা হচ্ছে আমাদের কাজ করার ক্ষমতাকে বাড়ায়, প্যারাসিম্প্যাথেটিকগুলো আমাদের কাজকে একটু কমে রাখে, রেস্টের জন্য যেটা রেসপন্সিবল। তো দেখা যাচ্ছে যে সেই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য ফ্ল্যাগটা ফেটে যায়, অথবা কেউ ধূমপান করলো, অ্যালকোহল খেলো, স্ট্রেসফুল কন্ডিশনের কারণে কিন্তু ফ্ল্যাগ ফেটে যায়। ফ্ল্যাগটা যখন ফেটে যায়, এই চর্বির যে লেয়ারটা ফেটে যাওয়ার পর ওখানে রক্ত জমাট বাঁধে। আমাদের শরীরে প্লেটলেট, আপনারা জানেন যে ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট কমে যায়। এই প্লেটলেটের কাজই হচ্ছে যদি কোনো জায়গা দিয়ে ব্লিডিং হয়, কোনো জায়গায় যদি ফেটে যায়, ওখানে কিন্তু জমাট বেঁধে এটা ব্লিডিংটাকে বন্ধ করে। রক্তনালীর গায়ে যখন এই ধরনের আপনার ক্ষত তৈরি হয়, ওখানে সাথে সাথে প্লেটলেট এসে জমে যায়, জমে ওটাকে করে কি রক্তনালীটাকে টোটালি বন্ধ করে ফেলে। যদি 100% বন্ধ হয়, সাথে সাথেই প্রচণ্ড ব্যথা হয়। রোগী দেখা যায় যে এমন ব্যথা বকে যে সেটা 20 মিনিট বা তার বেশি সময় যদি স্থায়ী হয়, তখনই আমরা বলি যে এটা হার্ট অ্যাটাক। এটা মেডিকেল একটা ইমার্জেন্সি তৈরি হয়। কারণ কেন মেডিকেল ইমার্জেন্সি? কারণ যখনই হার্ট অ্যাটাক হয়, হার্টের রক্তনালী 100% বন্ধ হয়, সেখানে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। দেখা যায় যে 1 ঘন্টার ভিতরে অনেক পেশেন্টই কিন্তু মৃত্যুবরণ করে। হসপিটালে কিন্তু চিকিৎসা নেওয়ার পূর্বে ওই যে গোল্ডেন আওয়ার যে আপনারা বলে থাকেন, যে হার্ট অ্যাটাকের পরবর্তী যে সময়টুকুর মধ্যে তাকে চিকিৎসকের কাছে পৌঁছে দিতে পারলে আপনারা তাকে হয়তো সেভ করতে পারেন। তো এই বিষয়টা নিয়ে একটু স্যার বলবেন, কারণ অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের পরবর্তী সময় দেখা যায় যে রোগীর ডিসিশন নিতে অনেকটা সময় লেগে যায়, যে তিনি আসলে কি করবেন। নিকটস্থ হসপিটালে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে পথে অনেক সময় দেরি হয়ে যায়। তো এই সময়টাতে আসলে কি করবেন? হ্যাঁ, ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যদি হার্ট অ্যাটাক হয় আমাদের কি করণীয় আছে। যেমন যারা বাসা বাড়িতে থাকেন বা অফিস আদালত, তখন কি করবে? তখন হচ্ছে আমরা যেটা বলি যে হার্ট অ্যাটাক যার হয় তাকে অবশ্যই একটু মানে রেস্টে নেওয়ার ব্যবস্থা করতে হবে, অস্থিরতা কমানোর জন্য তাকে আশ্বস্ত করতে হবে। তার পাশাপাশি হচ্ছে যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ যদি থাকে, আমরা যেমন মার্কেটে পাওয়া যায় 75 মিলিগ্রামের অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট কিন্তু অ্যাভেলেবেল। এর যদি 4টা ট্যাবলেট যদি একত্রে খাওয়া দেওয়া যায়, মানে 300 মিলিগ্রামের কথা বলি, তার পাশাপাশি ক্লফিডেগ্রল জাতীয় ওষুধ আছে, ক্লফিডেগ্রল 4টা ট্যাবলেট 300 মিলিগ্রাম। আর যদি অ্যাটোরভাস্টেটিন বা স্ট্যাটিন জাতীয় কোনো ওষুধ থাকে 40 to 80 মিলিগ্রাম, এই ওষুধগুলো যদি তাৎক্ষণিকভাবে খাওয়া দেওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে কিন্তু হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কিন্তু কমে যায়। তাহলে এই কাজটা কিন্তু ইনিশিয়ালি করতে হবে। যদি বোঝা যায় যে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, না, সেটা বোঝার উপায় কি? আমরা যেমন ব্যাকগ্রাউন্ডের কথা বললাম যে একজন মানুষ 45 ইয়ার্সের বেশি, মেল ফিমেল 55, তার সাথে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, ধূমপান করেন বা অ্যালকোহল খাচ্ছেন, এই ধরনের একটা ব্যক্তি যদি বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা হয়, ঘামে যাচ্ছেন, ব্যথা অনেক সময় হাতের বাম দিকে যেতে পারে, পেটের উপর অংশে আসতে পারে, এই ধরনের সিচুয়েশন যদি হয় এবং 20 মিনিটের বেশি ব্যথা থাকে, সেই ক্ষেত্রে ধরেই নেওয়া যায় যে তার হার্ট অ্যাটাকের পসিবিলিটিস বেশি। সেই সমস্ত রোগীর ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি এই ধরনের ওষুধ অ্যাভেলেবেল থাকলে ওষুধগুলো খাওয়াই দিব, এবং খাওয়ানোর পর দ্রুততম সময়ের ভিতরে তাকে নিকটবর্তী হার্টের চিকিৎসা অ্যাভেলেবল যে হসপিটালগুলোতে, আমরা সাধারণত বলে থাকি তার নাম করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ বলে, এই ধরনের ফেসিলিটি যেখানে আছে সেখানে নিয়ে যেতে হবে দেরি না করে। অনেক সময় যে আমার গ্যাসের ব্যথা, আমার কি হার্ট অ্যাটাক হতে পারে কিনা, এই ধরনের একটা কনফিউজিং কথাবার্তার জন্য কিন্তু অনেক সময় রোগী মনে করে যে রেস্ট নিলে ব্যথাটা সেরে যাবে। এগুলো না করে দ্রুততম সময়ে কিন্তু যেখানে করোনারি কেয়ার ইউনিট আছে বা হার্টের চিকিৎসা অ্যাভেলেবল, সেখানে নিয়ে যাওয়া উচিত। কেন নিয়ে যাবেন? কারণ এখানে 100% কিন্তু রক্তনালীটা বন্ধ। তাহলে এই বন্ধ রক্তনালী যদি খুলে দেওয়া যায় তাৎক্ষণিকভাবে, তাহলে কিন্তু হার্টের মাসেলগুলো নষ্ট হবে না। কারণ রক্তনালী যখন বন্ধ হয় 100%, তখন হার্টের মাংসপেশিতে কোনো রক্ত চলাচল হচ্ছে না, অক্সিজেন কমে যাচ্ছে, নিউট্রিশন কমে যাচ্ছে, যাওয়ার জন্য মাংসপেশি কিন্তু নষ্ট হয়ে যাবে, যেটাকে ইনফাকশন বলা হয়। এটা ইস্কেমিক ইনফাকশন, মানে একেবারে নষ্ট হয়ে যাবে। এবং হার্টের মায়োকার্ডিয়াম কিন্তু পুনরায় জীবিত হয় না, যেমন অন্যান্য জায়গায় সেলগুলো পুনরায় গ্রোথ হয়, এখানে সম্ভাবনা কম। তাহলে একবার যদি নষ্ট হয়ে যায় ফর এভার, মানে তার জীবনের জন্য শেষ। হ্যাঁ, শেষ। সুতরাং তাকে দ্রুততম সময়ের ভিতরে যদি নিকটবর্তী হসপিটাল নিয়ে যাওয়া যায়, যেখানে করোনারি কেয়ার ইউনিট বা যেখানে ক্যাথ ল্যাব অ্যাভেলেবল, সেখানে আমরা কি করি, বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে প্রাইমারি পিসিআই করা হয়, মানে সাথে সাথে অ্যানজিওগ্রাম করে তার হচ্ছে রক্তনালী যেটা 100% বন্ধ, সেই রক্তনালীটা খুলে দেওয়া হচ্ছে। খুলে দিলে কিন্তু তার হার্ট মাসেল কিন্তু সেফ হয়ে গেল, যাকে যে গোল্ডেন আওয়ার বলেন। যে আমরা তো বলি যে 120 মিনিটের ভিতরেই কিন্তু আপনাকে শুরু করে দিতে হবে কাজ, মানে
যদি এর ভিতরে আপনি কাজ করতে না পারেন বা এই অ্যাঞ্জিওপ্লাস্টি করে প্রাইমারি পিসিএ করে যদি ব্লক খুলতে না পারেন, তাহলে আপনাকে করতে হবে কি রক্ত জমাট, রক্তকে গলানোর জন্য একটা ওষুধ পাওয়া যায়, যেগুলো আমাদের দেশে যেমন স্টেটোকাইনেস, টেনেক্টিপ্লেজ নামে এগুলো অ্যাভেলেবেল। এই ধরনের ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে কি করতে হবে, রক্তনালীটা খোলার ব্যবস্থা করতে হবে। তো রক্তনালী খুলে দেওয়ার জন্য এই সিস্টেমগুলো যেমন করোনারি কেয়ার ইউনিট যেখানে অ্যাভেলেবেল সেখানে, অথবা যেখানে ক্যাথল্যাব অ্যাভেলেবেল সেখানে কিন্তু এই ধরনের চিকিৎসা পাওয়া যায়। তো সেখানে গিয়ে অবশ্যই চিকিৎসা করে নিতে হবে দ্রুততম সময়ের ভিতরে। আপনারা সাধারণত এনজিওগ্রাম করে রোগীর কত % ব্লক আছে সেটা নির্ণয় করেন, এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ট্যান্টিং করার পরামর্শ দিয়ে থাকেন। তো অনেক ক্ষেত্রে রোগীরা দেখা যায় যে স্ট্যান্টিংয়ে যেতে চান না, সেখানে তাদের একটা ডিসিশন মেকিংয়ের ব্যাপার থাকে এবং সাথে কিছু ফিনান্সিয়াল ব্যাপার তো আছেই। তো এই ক্ষেত্রে আসলে রোগীদেরকে আপনারা কিভাবে এখানে হচ্ছে কি আমরা হার্ট অ্যাটাক একটা বিষয়, আর একটা হচ্ছে ওনার হার্টের রোগ আছে রক্তনালীতে, উনি অ্যাঞ্জিওগ্রাম করলেন সেটা এক বিষয়, দুইটা কিন্তু ভিন্ন বিষয়। যেমন যার হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক যদি হয় আমরা এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন যেটাকে বলি, মানে 100% বন্ধর কারণে ইসিজিতে এসটি সেগমেন্ট এলিভেশন থাকে, ওটার আলাদাই একটা নাম আছে যাকে আমরা বলি এসটি এলিভেটেড মাইক্রো ইনফাকশন, এটা বিশেষ ধরনের হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা চিকিৎসা হলো যে ইমিডিয়েটলি অ্যাঞ্জিওগ্রাম করে তার কিন্তু 100% বন্ধ এটা খুলে দিতে হবে। এখন এটা হচ্ছে আমাদের দেশে যেমন সচেতনতা কম, মানুষ এই বিষয়ে খুব ভালোভাবে জানেনও না, যার জন্য হচ্ছে কি মানুষের ভিতরে এই ব্যাপারে খুব বেশি আগ্রহ নাই, এবং অনেক সময় দেখা যায় যে এটা নিয়ে ডিসকাশন করতে করতে কিন্তু অনেক সময় চলে যায়, চিকিৎসাও কিন্তু যেতে পারে না। এখানে অনেকগুলো ব্যাপার থাকে, ইকোনমিক্যাল একটা ফ্যাক্টর কিন্তু রিলেটেড, যে এখানে খরচের একটা ব্যাপার, টাকা পয়সার একটা ব্যাপার আছে। তো এই ফেসিলিটি যদি প্রাইমারি ফেসিলিটি যদি সরকারিভাবে প্রদান করা যায়, খরচটা তাহলে অনেকাংশ কমে এবং মানুষ কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে কি তাহলে সচেতনতা প্রয়োজন, যে হার্ট অ্যাটাক হইলেই প্রাইমারি পিসিএ প্রয়োজন। এই সচেতনতা থাকলেই কিন্তু আপনার রোগীর পক্ষ থেকে প্রেশার আসবে যে না আমার এই চিকিৎসার ব্যবস্থা করেন, তাই না? কিন্তু এখন হচ্ছে কি অনেকেই জানেন না, যার জন্য হচ্ছে কি হঠাৎ করে যখন এই ধরনের একটা সংবাদ পান যে তার এই কাজ করতে হবে, তখন ওনারা অনেকেই ভয় পান, আগাইতে চান না, টাকা পয়সার ব্যাপার সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দেশে এই চিকিৎসাটা অত বেশি জনপ্রিয়তা হয় নাই। তারপরেও কিন্তু চিকিৎসা এখন চলছে, যেমন বড় বড় শহরগুলিতে এই ধরনের ফেসিলিটি আছে, সেখানে প্রাইমারি পিসিএ হয় অনেক হসপিটালগুলোতে। নেক্সট আরেকটা যে প্রশ্ন করলেন আপনি, যে অ্যাঞ্জিওগ্রাম করার পর দেখা গেল এত % ব্লক, এত % ব্লক, সেটা হচ্ছে যে একটা রুটিন পেশেন্ট, যেমন যার হার্ট অ্যাটাক হয়ে গেল, উনি 1 মাস পরে আসলেন, অথবা তার মনে হচ্ছে যে রক্তনালীর ব্লক আছে, এই ধরনের রোগী যখন আমরা অ্যাঞ্জিওগ্রাম করি, অ্যাঞ্জিওগ্রাম করার পর আমরা কয়েকটা জিনিস আমরা পাই। কারো ক্ষেত্রে দেখা গেল কোনো ব্লকই নাই, কারো ক্ষেত্রে আমরা পেলাম যে ব্লক যে মুখ হলো 50%-এর নিচে, অন্যান্য রক্তনালীতে 70%-এর নিচে, কারো ক্ষেত্রে আমরা পেলাম যে না 50%-এর উপরে, যেগুলো মুখে অথবা মেইন রক্তনালীতে, অন্য জায়গায় 70%-এর উপরে। তাহলে এরকম কয়েকটা সিচুয়েশন, কিন্তু একটা হচ্ছে কিছু নাও পাওয়া যেতে পারে। দেখা গেলো করোনারি স্পাজমের জন্য তার হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা হয়েছে, এখন অ্যাঞ্জিওগ্রামের সময় কোনো স্পাজম নাই, যার জন্য কিছুই পাওয়া যাচ্ছে না একটা, সেই ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট ওষুধ খাবে, ওষুধের বাইরে কিছু করার প্রয়োজন নেই। যার ক্ষেত্রে হচ্ছে রক্তনালী ব্লক 50%-এর নিচে বা 70%-এর নিচে, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে কি আমরা তার ক্ষেত্রে আমরা ওষুধের কথা বলি, যে আপনি ওষুধ খাবেন, লাইফস্টাইল চেঞ্জ করবেন, এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করবেন, কন্ট্রোলের মাধ্যমে আপনার চিকিৎসা করে নিতে হবে। তারপর হচ্ছে যার ক্ষেত্রে আমরা দেখছি যে 70%-এর বেশি ব্লক, তখন কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা পদ্ধতি যেতে হবে। যেন ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার পরেও কিন্তু বুকে ব্যথা যাচ্ছে না বা স্বাভাবিক কাজকর্ম করা যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই ব্লকগুলো ছুটানোর ব্যবস্থা করতে হবে। এখন ব্লকের পরিমাণ যদি কম থাকে, অ্যাক্সেসিবল যদি হয়, যেমন স্ট্যান্ডিং করার মতো পসিবল, অ্যাঞ্জিওপ্লাস্টি করার মতো যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাঞ্জিওপ্লাস্টি করে নেওয়া উচিত। এর কারণ কি, কারণ আপনি যে অ্যাঞ্জিওপ্লাস্টি করবেন এটাকে শর্ট টাইম, স্বল্প সময়ের কিন্তু করা যায়, 15 থেকে 20 মিনিটের ভিতরে একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব। তার রোগীর কোনো অপারেশন করা লাগে না, বুক কাটা লাগে না। তাহলে অ্যাঞ্জিওগ্রাম যেভাবে করে এইভাবেই স্ট্যান্টিং করা হয় বা রিং লাগানো হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হসপিটাল স্টে কিন্তু রোগীর কম, যেমন 1-2 দিন পরে কিন্তু উনি কর্মক্ষেত্রে চলে যেতে পারেন, বাড়িতে চলে যেতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি আর্লি রিকভারি এবং আর্লি সিমটম ফ্রি, খুব দ্রুত রোগী কিন্তু আপনার তার কর্মক্ষেত্রে এবং কাজে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। এই জন্য হচ্ছে কি এই অ্যাঞ্জিওপ্লাস্টিটা খুবই জনপ্রিয় একটা চিকিৎসা পদ্ধতি, যার ক্ষেত্রে যে ধরনের ব্লক যদি বেশি থাকে। আর বাইপাস আমরা কখন করি, যখন দেখা গেল যে ডায়াবেটিস রোগী কিন্তু অনেক ব্লক, লেফট মেইন আর্টারিতে ব্লক, এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে স্টাডিগুলো বলে যে বাইপাস তাদের জন্য ভালো, কিন্তু অনেক ক্ষেত্রেই স্ট্যান্টিং যদি করা যায় স্ট্যান্টিংও করা হয়, কিন্তু যেই ক্ষেত্রে বেশি ব্লক থাকে, টাকা পয়সা খরচের পরিমাণ অনেক বেশি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক রোগী বাইপাস করার জন্য বলা হয় ডাক্তার।
তো বলেন সেই ক্ষেত্রে বাইপাস করার জন্য আমরা বলি, তবে বাইপাসের এখন ক্ষেত্র কিন্তু অনেক কমে আসতেছে, কারণ কি সবাই জটিল পদ্ধতির চেয়ে সিম্পল কিভাবে করা যায় সেই দিকে মানুষের নজর বেশি। যেমন একটা বাইপাস অপারেশন করলে হসপিটালে থাকে, তারপরে কর্মক্ষেত্রে ফিরে যেতে তাকে দেখা যায় 1 মাস 3 মাস সময় চলে যায়। তাহলে এরকম বিরাট সময়ের জন্য দেখা যাচ্ছে অনেক পেশেন্ট কিন্তু এই ধরনের বড় অপারেশনের দিকে যেতে চান না, মানে তাদের কোয়ালিটি অফ লাইফটা দেখা যাচ্ছে যে একটু কম্প্রোমাইজড হয়ে যায়। আগে একটা সময় আমরা স্যার দেখতে পেতাম যে বাইপাস সার্জারি বলেন বা যে কোনো ধরনের হার্ট ইন্টারভেনশনের জন্য মানুষের একটা প্রবণতা ছিল যে পার্শ্ববর্তী দেশে গিয়ে চিকিৎসা নেবার। তো সেই সিনারিও থেকে আসলে আমরা এখন কতটুকু সরে আসতে পেরেছি? যেমন আমাদের দেশে আমরা এই প্রশ্নের উত্তরটা একটু বিস্তারিত আপনার কাছে জানবো একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকে পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছি হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং আমাদের করণীয় বিষয়ে, পাশাপাশি আধুনিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত কথা হচ্ছে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান কার্ডিওলজি বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতিতে যাবার আগে আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল যে সেই বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা থেকে কি আমরা কিছুটা সরে আসতে পেরেছি কিনা এখন? হ্যাঁ, বিদেশের চিকিৎসা এক সময় আসলে আমাদের দেশে হার্টের যেমন স্ট্যান্টিং বলেন, বাইপাস অপারেশন, এগুলো কিন্তু তেমন একটা হতো না আমাদের দেশে। আস্তে আস্তে এগুলো ডেভেলপমেন্ট হলো। এখন এমন পর্যায়ে আমাদের দেশ পৌঁছে গেছে যে এখানে লেটেস্ট প্রযুক্তির সব ধরনের ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট কিন্তু অ্যাভেলেবেল, যেটা হলো আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি যেটাকে বলি, বা স্ট্যান্টিংয়ের জন্য অত্যাধুনিক যত ধরনের মেশিনপত্র অ্যাভেলেবেল, যেমন এফএফআর বলেন, তারপর হলো আইবাস, তারপর আইবিএল, তার রোটা, মানে যত ধরনের সিস্টেম আছে সবই কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল। সুতরাং এখন আর স্ট্যান্ডিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর বাইপাস অপারেশনের কথা বলেন, হার্টের রক্তনালী ব্লকের কারণে যে বাইপাস অপারেশন, সেই অপারেশনও এখানে অ্যাভেলেবেল। সরকারি পর্যায়ে বলেন, প্রাইভেট পর্যায়ে বলেন, অনেক হসপিটাল এখন ঢাকা থেকে শুরু করে বড় বড় শহরগুলো তো এই মানে অ্যাঞ্জিওপ্লাস্টি অপারেশনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। সুতরাং এখন আগের মতো পরিস্থিতি নাই এবং আমাদের দক্ষ কার্ডিয়াক সার্জন আছেন, একটা বিশাল টিম কাজ করেন পুরো বাংলাদেশ জুড়ে। সুতরাং এখন আর বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা স্যার, আধুনিক চিকিৎসার মধ্যে কি আরো কোনো কিছু সংযোজিত হয়েছে রিসেন্ট সময়ে যেটা আসলে সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারছে? মানে আধুনিক চিকিৎসা বলতে হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে যেটা হলো প্রাইমারি পিসি হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি। সেটা তো ধরেন 120 মিনিটের ভিতরে আপনাকে মানে ক্যাথল্যাবে পৌঁছতে হবে এবং তার ব্লকটা সারিয়ে দিতে হবে বুকে ব্যথার। এখন এই সমস্যাটা হচ্ছে আমাদের দেশে যে প্রবলেমটা হলো যে আপনার হচ্ছে ট্রান্সপোর্টের জন্য, যেমন রাস্তাঘাটে যানজট, রোগী সঠিক সময় হসপিটালে আসে পৌঁছানো, তারপর হসপিটালে প্রাইমারি পিসিআর জন্য ওইভাবে প্রস্তুতি থাকা। তো এই জিনিসগুলো যদি সমন্বয় হয় এবং পেশেন্টের যে ইকোনমিক্যাল যে বার্ডেন, সেটা যদি গভর্নমেন্টের পর্যায়ে থেকে যে প্রাইমারি পিসিআর কস্ট যদি সরকারিভাবে ব্যবস্থাপনা করা হয়, তাহলে কিন্তু এই চিকিৎসাটা মানুষের সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানো খুবই সম্ভব। মানে আমরা যদি স্যার কিছুদিন আগের একটা চিত্র দেখি যে আমাদের দেশের একজন জনপ্রিয় ক্রিকেটার, একজন তারকা ক্রিকেটার, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের চিকিৎসকগণ কতটা দক্ষতার সাথে তাকে আসলে চিকিৎসা দিয়েছেন এবং তিনি এখন সুস্থ আছেন। তার ক্ষেত্রে কিন্তু প্রাইমারি পিসিআর মাধ্যমেই কিন্তু সেই সময় তাকে রেস্কিউ করা হয়। সেই চিকিৎসা পদ্ধতির কথাই আমরা বলছি। তখন কিন্তু বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের চিকিৎসকগণ কতটা দক্ষ এবং আমাদের চিকিৎসা ব্যবস্থার উপরে আসলে নির্ভর করা যায়, সেই মেসেজটা কিন্তু সাধারণ মানুষ অবশ্যই। কারণ হচ্ছে এখানে প্রাইমারি পিসি হচ্ছে এবং হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের সাথে সাথে যদি আপনি হসপিটালে পৌঁছতে পারেন, আপনার রক্তনালী খুলে দেওয়া যাবে, খুলে দিলেই কিন্তু আপনার সেফ হওয়ার সম্ভাবনা। এবং যেটা লক্ষণীয়, তিনি কিন্তু ঢাকা শহরের কোনো ঢাকার বাইরের কিছুটা দূরে সাভারের একটা হসপিটাল, সেখানে উনি কিন্তু ইমার্জেন্সি তার ম্যানেজমেন্ট হয়েছে এবং তিনি এখন সুস্থভাবে আছেন। সেই কথাই আমি বললাম যে শুধু ঢাকা শহর না, ঢাকা শহরের বাইরেও প্রাইমারি পিসি হয়, যেমন চিটাগাং মেডিকেল, চট্টগ্রামও কিন্তু প্রাইমারি পিসি হচ্ছে। যার পর যেখানে যেখানে আপনার ক্যাথল্যাব ফেসিলিটি আছে, যেমন রাজশাহী বলেন,
তারপর হচ্ছে রংপুর, এই সমস্ত জায়গাও কিন্তু মানে ডিসেন্ট্রালাইজ খুলনা, হ্যাঁ, করা হচ্ছে, সেখানেও আপনি দেখবেন যে ক্যাথল্যাব আছে এবং প্রাইমারি পিসিআই করা সম্ভব। মানে এখন আসলে সাধারণ মানুষের করণীয়টা হচ্ছে যে তাদেরকে বুঝতে হবে যে তাদের যে ইমার্জেন্সি সময়টা, সেই সময়টায় তারা যেন চিকিৎসকের কাছে কালক্ষেপণ না করেন। এবং যেটা হয় যে হাসপাতালে এসে তারা দেখা যায় যে তাদের আত্মীয় স্বজন মানে অনেকের কাছ থেকে ডিসিশন নিতে গিয়ে তারা দেরি করে ফেলেন, এবং আসলে কনসেন্ট ছাড়া তাদের চিকিৎসাটা তো শুরু করা যায় না। এই সহজ কথাটা অনেক সময় তারা বুঝতে পারেন না। হ্যাঁ, এখন এটা হচ্ছে কি দুই দিক থেকে, যেমন একটা হচ্ছে পেশেন্ট যারা সাধারণ মানুষকেও তো বুঝতে হবে যে এই চিকিৎসাটা পদ্ধতি যে হচ্ছে আপনার লেটেস্ট চিকিৎসা পদ্ধতি এবং এটা হার্ট অ্যাটাকের জন্য সবচেয়ে একটা ভালো চিকিৎসা পদ্ধতি, সেটাও মানুষের ভিতরে সচেতনতা আসতে হবে। প্লাস হচ্ছে আমরা যারা কথা বলি আমাদেরকে বলতে হবে যে হার্ট অ্যাটাকের সর্বজনীন চিকিৎসা এটা, এই ব্যবস্থা দ্রুত করা গেলে সেভ করা যাবে লাইফ, মাসেল সেভ করা যাবে। তারপর হচ্ছে যে গভর্নমেন্ট পর্যায় থেকেও জেনারেল মানুষের জন্য এই চিকিৎসাটাকে সহজ করার একটা ব্যবস্থা থাকতে হবে। তাহলেই হচ্ছে কি তিনটা যদি কম্বিনেশন হয় তখনই দেখা যাবে যে এই চিকিৎসা পদ্ধতিটা জনপ্রিয় হবে। আদারওয়াইজ জনপ্রিয় করা খুব কঠিন, যেহেতু এটা কস্টলি চিকিৎসা পদ্ধতি। মানুষের অ্যাক্সেসিবিলিটির জায়গাটা নিয়ে কাজ করা। আমরা এখন এতে হতাশ হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে যে আমাদের দেশে ইন জেনারেল মানুষের জন্য যে চিকিৎসা পদ্ধতিটা বর্তমানে অ্যাভেলেবেল সব শহরগুলোতেই আছে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের পর যদি প্রাইমারি পিসিআই করা না যায় সেই ক্ষেত্রে আমরা কি করি, রক্ত জমাট বাঁধা রক্তকে গলানোর জন্য কিছু ওষুধ আছে, আমরা যেটাকে বলি ফিব্রোনাইটিক ড্রাগ, যেমন আমাদের দেশে একেবারে কম খরচে অ্যাভেলেবেল স্ট্রেপ্টোকাইনেজ, অনেক সময় সরকারি হসপিটালও সাপ্লাই থাকে। এই ওষুধ প্রয়োগের মাধ্যমেও দেখা যাচ্ছে যে 50 to 60% ক্ষেত্রেই কিন্তু রক্তনালী পুরোপুরি খোলা যায়। আরেকটা ওষুধ পাওয়া যায় একটু কস্টলি, সেই ওষুধের মাধ্যমে দেখা যায় 90%-এর মতো কিন্তু রক্তনালী খোলা যায়। সুতরাং প্রাইমারি পিসিআই কাছাকাছিও দেখা যাচ্ছে যে ওষুধের মাধ্যমেও কিন্তু চিকিৎসা করা সম্ভব। সুতরাং ইন জেনারেল সবাই একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নাই। অবশ্যই বুকে ব্যথা হইলে, হার্ট অ্যাটাক হলে দ্রুততম সময়ের ভিতরেই যেখানে করোনারি কেয়ার ইউনিট সেখানে পৌঁছতে হবে। পৌঁছানোর পর ওখানে ডাক্তাররা যেভাবে সিদ্ধান্ত দিচ্ছেন আলাপ আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের ভিতরে চিকিৎসা নেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, তো আমরা একটু প্রিভেনশন নিয়ে কথা বলবো। যে অলরেডি আপনার আলোচনায় উঠে এসেছে যে আমাদের লাইফস্টাইলের একটা বড় ভূমিকা আছে যে হার্ট অ্যাটাককে আসলে প্রিভেন্ট করতে। তো এখনকার ব্যস্ত জীবনে মানুষ আসলে খুব হার্ডলি সময় পায় যে সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, বা তার খাদ্যাভ্যাসটা যেন আপনি বলছিলেন যে হার্ট ফ্রেন্ডলি, অর্থাৎ হার্ট বান্ধব যে খাদ্যাভ্যাস সেটা হওয়া প্রয়োজন, কিন্তু সেটা আসলে আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি? যেমন এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের একটা অংশ, যে আমি শুধু চিকিৎসা দিলে হবে না। যেমন একজন রোগীর হার্ট অ্যাটাক হয়ে গেল, হার্ট অ্যাটাক হওয়ার পর উনি হসপিটালে আসেন, উনি প্রাইমারি পিসিআই করেন বা স্টেপ্টোকাইনেজ দেওয়ার পরে হচ্ছে কি ওনাকে আমরা তো তারপর হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম করলেন, ব্লক ছুটাইলেন, তারপর আমরা ছেড়ে দিলাম রোগীকে। ছেড়ে দেওয়ার পর তার যে লাইফস্টাইল যেটা হবে সেখানে অবশ্যই তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তার পাশাপাশি ওষুধ তিনি নিয়মিত খাবেন। এটা হচ্ছে যিনি হার্ট অ্যাটাক হইল তার ক্ষেত্রে। কেন এই জিনিসটা যে আমি এই লাইফস্টাইলের ভিতরে থাকবো, ওষুধ খাবো, নিয়মিত ফলো আপে থাকবো, এর কারণ হলো যার একবার হার্ট অ্যাটাক হয় তার পুনঃ হার্ট অ্যাটাকের কিন্তু সম্ভাবনা আছে, রিকারেন্স। দেখা গেল যে আবারও হার্ট অ্যাটাক হইতে পারে উনি যদি লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ না করেন, উনি যদি খাদ্যাভ্যাসে পরিবর্তন না আনেন, ওষুধ যদি ঠিকমতো না খান, ফলো আপে যদি ডাক্তারের কাছে না যান, তাহলে দেখা যাচ্ছে আবার তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। আবার হার্ট অ্যাটাক কতগুলো জটিলতা হয়, যেমন হার্টের মাংসপেশি নষ্ট হয়ে যাওয়ার কারণে হার্ট ফেলিউর নিয়ে রোগী আসতে পারেন, পরবর্তীতে শ্বাসকষ্ট নিয়ে আসে। এগুলো প্রিভেন্ট করার জন্য ওনাকে অবশ্যই সিস্টেমের ভিতরে থাকতে হবে। আর যাদের হার্ট অ্যাটাক হয় নাই, যেমন হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, যেমন তার রিস্ক ফ্যাক্টর আছে, বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর, তার ক্ষেত্রে আমরা কি বলবো, লাইফস্টাইলগুলোকে তাকে চেঞ্জ অবশ্যই করতে হবে। তার পাশাপাশি রিস্ক ফ্যাক্টরগুলোকে তার অবশ্যই কি কন্ট্রোল করে নিতে হবে। আবার হচ্ছে একটা গ্রুপ আছে হার্ট অ্যাটাক হয় নাই কিন্তু তার রক্তনালীতে ব্লক আছে, ব্লক ধরা পড়ছে, হার্ট অ্যাটাক হয় নাই, তাহলে তার ব্লক যদি থাকে তার তো যে কোনো সময় তার হার্ট অ্যাটাক হইতে পারে। তাহলে তাকে অবশ্যই কী করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। যদি কোনো ব্লক যদি বেশি পরিমাণে থাকে সেই ব্লকটা ছুটিয়ে নিতে হবে তাকে, যাতে ভবিষ্যতে যাতে তার হার্ট অ্যাটাক না হয়। এখন ইন জেনারেল হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য আমরা কি করি, আমরা লাইফস্টাইল চেঞ্জের কথা যেটা বলি, এক নম্বরে হচ্ছে যে আমরা ওজন যদি বেশি থাকে আমাদের ওজন কমাইতে হবে, ওবেসিটি কমাইতে হবে, ধূমপান, অ্যালকোহল, ড্রাগ এডিকশন এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে, এগুলো কোনোটাতে যাওয়া যাবে না। তারপর হচ্ছে হার্ট হেলদি খাবারের দিকে আমাদের নজর দিতে হবে। যেমন যাদের রিস্ক ফ্যাক্টর বেশি, যাদের বয়স 45-এর উপরে চলে আসছে, তাদেরকে অবশ্যই এই খাদ্য অভ্যাসগুলোর দিকে নজর দিতে হবে। যেমন আমরা হার্ট হেলদি খাবার বলি, হার্ট বান্ধব খাবার বলি,
বা এই খাবারগুলির ভিতরে কি জিনিস ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে আমি স্যাচুরেটেড ফ্যাট আমাকে কমাইতে হবে। স্যাচুরেটেড স্যাচুরেটেড ফ্যাট মানে কি, যেটা সাধারণ তাপমাত্রায় যে তেল বা চর্বিটা সলিড হয়ে যায়, এটাই হলো স্যাচুরেটেড ফ্যাট। খুব সিম্পল জিনিস কিন্তু। তাহলে যে সলিড জিনিসগুলো ওগুলো আমরা অ্যাভয়েড করবো। যেমন ডালটা বলেন, ঘি বলেন, এগুলো কিন্তু সলিড হয়ে যায়। তারপরে গরুর মাংসের সাথে যে চর্বিটা দেখবেন সলিড, তাই না? খাসির মাংসের সাথে যে চর্বিটা সলিড না, এগুলো হচ্ছে সব স্যাচুরেটেড ফ্যাট। তাহলে আমাকে বেশি বেশি স্যাচুরেটেড ফ্যাট বাদ দিতে হবে। সময় একদমই কমেছে, আমরা শেষ করব। তো একদম এক লাইনে যদি দর্শকদের জন্য কোনো মেসেজ। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের হার্ট হেলদি খাবার, আমরা ধূমপান, অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকবো। উচ্চ রক্তচাপ থেকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবো। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবো। রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে, খাদ্য অভ্যাস, ওষুধের মাত্রা নিয়ন্ত্রণে রাখবো। রেগুলার হাঁটার যে অভ্যাসটা, 30 মিনিট করে অ্যাটলিস্ট দৈনিক হাঁটার অভ্যাস, সেটা আমাকে নিতে হবে। তার পাশাপাশি হচ্ছে আমাদের লাইফস্টাইলে আরও যেমন ঠিকমতো ঘুমানো, দুশ্চিন্তা, অস্থিরতা এগুলো থেকে দূরে থাকা। আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে। আপনার সাথে আরও অনেক কিছু আসলে আলোচনা করার মতো ছিল। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের আলোচনা ছিল এ পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।